শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস চন্দ্র সরকার। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। দেশে এনে বিচার নিশ্চিতের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট ও গণহত্যা চালিয়েছে। আনুপাতিক হারে ভোট ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানে পতিত সরকারের ভূমিকা নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই প্রতিবেদনে সত্য উদ্ঘাটিত হয়েছে বলে মনে করে বিএনপি। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রতিবেদনে পতিত সরকার প্রধানের গণহত্যা ও ফ্যাসিস্ট আচরণের প্রমাণ মিলেছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড। আনুপাতিক হারে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনে জামায়াত ইসলামীর দাবি নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বলেন, এর কোনোটাই সমর্থনযোগ্য নয়। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে, এটাতে আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। কথা বলেন প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়েও। কিছু লোককে তারা সেখানে দেখে নিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা? এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডমানের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও তাগাদা দেবে বাংলাদেশ। এই তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত এ সংক্রান্ত ঢাকার চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উপর নৈতিক চাপ বেড়েছে বলেও ধারণা বাংলাদেশের। সরকারের নির্দেশনা পেলে কূটনৈতিক চাপ বাড়াতেও মন্ত্রণালয় কাজ করবে বলে জানান মুখপাত্র। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে উঠে এসেছে, জুলাই আগস্ট আন্দোলন দমনে পলাতক শেখ হাসিনার সরাসরি গুলির নির্দেশ সহ রাষ্ট্রীয় নির্মমতার ভয়াবহতা, শতাধিক শিশুসহ ১,৪০০ মানুষের মৃত্যু ও হাজারো আহত মানুষের কষ্টের জন্য রিপোর্টে দায়ী করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিদের। আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিন পর থেকেই দিল্লিতে নেই বাংলাদেশের হাইকমিশনার। পেশাদার একজন কূটনীতিককে সেখানে নিয়োগ দিয়ে নাম পাঠালেও এখনও তা নিয়ে দিল্লির অনাপত্তি আসেনি ঢাকায়। জুলাই আগস্টের ঘটনাবলী তদন্তে সম্পূর্ণ নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাব মুক্তভাবে কাজ করছে জাতিসংঘের অনুসন্ধানী দল। যমুনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রাভিনা শামদাসানি। বলেছেন, দালিলিক প্রমাণ সংগ্রহের পরেই জানা গেছে সরকার প্রধানের সরাসরি নির্দেশ ছিল গণহত্যায়। এমনকি তৎকালীন নিরাপত্তা কর্মকর্তারা নির্যাতনের প্রমাণ ধ্বংসের চেষ্টা চালিয়েছে। জাতিসংঘের সুপারিশ, বাংলাদেশ যেন এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠায়। বুধবার প্রতিবেদন প্রকাশে ১৪০০-র উপর মানুষ নিহতের ঘটনায় প্রমাণ মিলেছে বলে জানায় সংস্থাটি, যার মধ্যে শিশু ১২%। প্রতিবেদনের মূল লক্ষ্য ও অনুসন্ধান পদ্ধতি নিয়ে যমুনা টেলিভিশনকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, কোনো ধরনের প্রভাব ছিল না তদন্ত দলের উপর। সত্য উদ্ঘাটনে কাজ করেছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সহায়তা করা। আমরা ২৩০-এর বেশি সাক্ষাৎকার নিয়েছি। ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, আইনজীবী, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তথ্য যাচাই করার জন্য আমরা ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, চিকিৎসা ফরেনসিক বিশ্লেষণ এবং অস্ত্রের ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা করেছি।
র্যাব বিলুপ্ত, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এই সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে আলোচনার পর এই সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, জাতিসংঘের রিপোর্ট জুলাই হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে। তাদের তদন্তে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ১,৪০০ জন আর আহত ১৩,৫২৯ জন। বাহিনীগুলোর এই নৃশংসতা বিবেচনায় নিতে র্যাব ও এনটিএমসি বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন। বিজিবির কার্যক্রম সীমান্তে এবং ডিজিএফআই এর কার্যক্রম সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে তারা। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে, কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে, এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর এবছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এমনটি জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার দৃষ্টিভঙ্গি আর আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এবারের সম্মেলনে সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গভর্নমেন্টস সামিট 2025-এর প্ল্যানারি সেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেশনটি পরিচালনা করেন সিএনএনের বেকি অ্যান্ডারসন। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর এবছরের ডিসেম্বরেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। Published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. ভারতের মণিপুরে চলমান অস্থিতিশীলতার জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। গেল রোববার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি নেতা বীরেন সিং। মণিপুরে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের জেরে বেশ কিছুদিন ধরেই তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা দেখা গেছে বিজেপির মধ্যে। দলের বাইরেও পড়তে হয়েছে চাপে। বীরেন সিংয়ের ইস্তফার পর নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। নির্বাচন সুষ্ঠু করতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করেই ভোটে যাওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না। বৃহস্পতিবার সকালে দীর্ঘ 17 বছর পর নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। পরে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। 300 আসনে প্রার্থী বাছাই করা হয়ে গেছে বলেও জানায় দলটি। নিবন্ধন নিয়ে আদালতে এখনও শুনানি চলছে উল্লেখ করে সেক্রেটারি জেনারেল সুবিচার পাওয়ার আশা ব্যক্ত করেন। স্থানীয় সরকার নির্বাচন আগে করার ব্যাপারেও সমর্থন আছে জামায়াতের। নির্বাচন বাতিল ইসির ক্ষমতা পুনর্বহালের দাবি সহ প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানায় জামায়াতের প্রতিনিধি দল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত জাতিসংঘ তদন্ত কমিশনকে সহায়তা করেনি, এই তথ্য সঠিক নয়। আবারও শাহবাগ মোড় অবরোধকারীদের উপর পুলিশের জলকামান নিক্ষেপ। কয়েক দফায় চলে পুলিশি অ্যাকশন, আটক করা হয় বেশ কয়েকজনকে। এ সময় আহত হন 5 জনের মতো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে আন্দোলনরতরা শেষমেশ রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হাইকোর্টের বৈষম্যমূলক রায় বাতিল করে চূড়ান্ত করতে হবে তাদের নিয়োগ। এদিকে নিয়োগ স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জাতীয় জাদুঘরের সামনে থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ সড়ক অবরোধ করেন 3য় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত
531 জনের ফল বাতিল করে হাইকোর্ট। এরপর থেকে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তারা। যমুনা টেলিভিশনের নামে দেশব্যাপী চাঁদাবাজি করার দায়ে ফিরোজ খান ও শাখাওয়াত হোসেন রনি নামে দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ থেকে তাদের আটক করা হয়। এই চক্রের আরও কয়েক সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা জানায় প্রায় 3 বছর ধরে এ ধরনের চাঁদাবাজি করে আসছে চক্রটি। রাজধানী মহানগর থেকে উপজেলা পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরে যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে এভাবেই চাঁদা দাবি করত চক্রের সদস্যরা। ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন পরিচয়পত্রের মাধ্যমে চলত তাদের চাঁদাবাজি। গেল কয়েক মাস এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার চক্রের 2 সদস্যকে সবুজবাগ থেকে আটক করে র্যাব 3-এর একটি দল। পরে সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয় ভাটারা থানায়। চক্রের সদস্যরা জানান কিভাবে দেশব্যাপী চলত তাদের কৌশলে চাঁদাবাজি। বিগত যে 2-3 বছর ধরে এরকম মানবিক দৃষ্টিকোণ থেকে আর কি নিতেছে। না টার্গেট তো না, এটা দেখা গেছে এটা তথ্য উপাদান থেকে আর কি নাম্বারগুলো কালেকশন করে। পুলিশ জানায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়। যমুনা টিভি আমাদের কাছে একটা অভিযোগ জানায়, লিখিত একটা অভিযোগ দেয়, যে অভিযোগে ছিল যে ওনাদের আইডি কার্ড এবং যমুনা টিভির নাম ইউজ করে কতিপয় কিছু লোকজন অনৈতিক সুবিধা এবং অর্থ দাবি করে আসতেছিল। মামলাটা আমরাও তদন্ত করতেছিলাম এবং ভাটারা থানার পাশাপাশি র্যাব 3-র একটি দলও এটা তদন্ত করতেছিল। তখন তাদের তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন আইটির মাধ্যমে ওই তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা ওই আসামি 2 জনকে গ্রেপ্তার করে আমাদের থানা কাছে হ্যান্ডওভার করে। আমরা এই 2 জন আসামিকে আমাদের হেফাজতে বুঝে নিই। আসামিদের নাম হলো, একজনের নাম ফিরোজ খান আর একজনের নাম হলো শাখাওয়াত হোসেন। চক্রের আরও বেশ কয়েক সদস্যকে আটকে অভিযান চলমান আছে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর সেচ ভবনের সামনে এই মিলন মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ নেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী স্কুলটির ঢাকাস্থ সাবেক 1500 ছাত্র। এ সময় তারা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। বলেন, প্রবীণের সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরি করতে হবে। নতুন বাংলাদেশে যেন নির্দিষ্ট অঞ্চল যাতে অবহেলিত না থাকে সেজন্য কাজ করতে হবে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘদিনের বন্ধুদের পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। স্মৃতিচারণ করেন প্রয়াত শিক্ষক, বন্ধু ও অনুজদের। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরতে ও বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে আয়নাঘর তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর মোড়ে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে এই কথা জানান তিনি। বলেন, এখনও মানুষের ন্যায়ের সংগ্রাম বন্ধ হয়নি। প্রত্যেকটা মানুষের রক্তের গুম খুনের বিচার আগে করতে হবে বলেও জানান তিনি। যারা সচিব, অ্যাটর্নি, ডিসি, এডিটর হয়েছেন তারা বিচারের পক্ষে না থাকলে শেষ রক্ষা হবে না। ভারত ছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার কোনো জায়গা নেই, তাই তাকে ভারতে থেকে বহিষ্কারের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। বলেন, এমন খুনিকে আশ্রয় দিয়ে কোনো রাষ্ট্র নিজেদের গণতান্ত্রিক দাবি করতে পারে না। এ সময় অন্যান্য নেতারা জনগণের মনোভাব বোঝার আহ্বান জানান বিএনপি নেতাদের প্রতি। সেই সঙ্গে সংস্কার বাদ দিয়ে শুধু নির্বাচন নিয়ে আলোচনা পরিহারের আহ্বান জানান তিনি। কেন এভাবে মানুষের সাথে পশুত্বের মতো আচরণ? শুধু ক্ষমতায় থাকার জন্য? আমরা যারা সংগ্রাম করেছি ন্যায়ের পক্ষে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য? পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন, নিষ্পেষণ আগেও হয়েছে, কিন্তু মানুষের ন্যায়ের পক্ষে লড়াই সংগ্রাম কি কখনো বন্ধ হয়েছে? দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সব যোগাযোগ বিচ্ছিন্ন হলেও বেতার শেষ ভরসা হয়। সামাজিক, প্রাতিষ্ঠানিক ও জলবায়ু উন্নয়নে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে বেতার। বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতার ভবনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি। বেতার ও জলবায়ু পরিবর্তনে এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় বিশ্ব বেতার দিবস 2025। এই উপলক্ষে রাজধানীর বেতার ভবনে আলোচনা অনুষ্ঠান হয়। এ সময় বেতারের নানা উন্নয়ন, অগ্রগতি ও নানা দিকের কথা তুলে ধরা হয়। একই সাথে অভ্যুত্থান পরে
নতুনভাবে বেতার যোগাযোগ মাধ্যমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুজান ভাইস। অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের বাবাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে তার বাবা ছেলেকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ যেন প্রতিষ্ঠা হয়। প্রায় 8 বছর পর টেকনাফের নাপ নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকপত্রে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ সীমানার অভ্যন্তরে নাফ নদীতে শাহপুরীর দ্বীপ হতে টেকনাফ জেটি ঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে জেলেরা, তবে কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে পারবে না। এছাড়া বাংলাদেশের সীমানা অতিক্রম না করার বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া 3 মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে এই অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে 2017 সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কর্মকর্তাদের সর্বাধুনিক ব্যাংকিং সুবিধা দিতে ইস্টার্ন ব্যাংকের সাথে পেরোল ব্যাংকিং চুক্তি সই করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। এর আওতায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, বিশেষায়িত ঋণ সহ বিশেষ সুবিধা পাবেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব ও অ্যাসোসিয়েশনের সভাপতি রাষ্ট্রদূত নজরুল ইসলাম, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এই চুক্তিতে সই করেন। বাংলাদেশের ঋদ্ধ সংস্কৃতির সকল ধারার চর্চা, বিকাশ ও প্রসারে কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের আত্মপ্রকাশ উৎসবে লক্ষ্য, উদ্দেশ্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন, সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে সকল বৈষম্যের বিরুদ্ধে শৈল্পিক লড়াই চালিয়ে যাওয়া হবে। বাংলাদেশের বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে হাতিয়ার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং আগামীতে যাতে এদেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের জন্ম না হয় তা নিশ্চিত করার জন্য কাজ করবে বলেও জানান তিনি। যে বিপ্লব ঘটাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সংস্কৃতির বিশেষ টিম সাংস্কৃতিক সেলের আপনাদেরকে সাক্ষী রেখে পথযাত্রা শুরু করছি। আমাদের আত্মপ্রকাশ এখান থেকেই শুরু করছি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।